পরপর দুবার কলিং বেল বাজালো পুষ্পিতা, কিন্তু তাও খোলার নাম নেই। ওদিকে টয়লেট না গেলেই নয়। অফিস থেকে বেরোনোর সময় এত তাড়া থাকে যে টয়লেটের দিকে যায় না আর পুষ্পিতা। আর ওই সময় সবার সাজগোজের ভিড় থাকে। কেউ চুল আঁচড়াচ্ছে, কেউ লিপস্টিক লাগাচ্ছে। বাড়ি ফিরতেও এত সাজ। শুধু পুষ্পিতারই অফিস বাড়ি কোনো সময়ই সাজ নেই। সারাদিন ছুটে চলেছে, কখনো বাসের পিছনে, কখনো ট্রেনের পিছনে, আবার কখনো ছেলের পিছনে। আবার বেল বাজালো, খুলছেই না কেউ। দীপ্তেশ ছেলের সাথে বাড়িতেই থাকে। লকডাউনের পর থেকে এখনও অফিস খোলেনি ওর। ওয়ার্ক ফ্রম হোমই চলছে, তাই নিশ্চিন্তে অফিসে যেতে পারে পুষ্পিতা। আবার বেল বাজালো। এবার চিন্তা হচ্ছে, কিন্তু ইচ্ছে হচ্ছে না দীপ্তেশকে ফোন করে। গত পরশু থেকে কথা নেই দুজনের। এটা প্রায়ই হয় ওদের, কিন্তু এবারের ব্যাপারটা খুব সিরিয়াস। দীপ্তেশের সেদিন অফিস যেতে হতো কোনো মিটিং ছিল বলে, কিন্তু ওর সাদা শার্টটা কোথাও খুঁজে পাচ্ছিল না বলে অনেক কিছু শুনিয়েছিল পুষ্পিতাকে। পুষ্পিতার গলা ফাটিয়ে ঝগড়া করা নীতিবিরুদ্ধ। এত কথা শুনে খালি একটা কথাই পুষ্পিতা বলেছিল, প্রাইভেট সেক্টরে যার বউ কাজ করে তার সংসারে এত উদাসীন হয়ে থাকলে চলে না। নিজেরটা নিজে গুছিয়ে রাখবে। আমি অফিস করে রান্না সামলে ছেলের পড়াশোনা সামলে এত কিছু করতে পারবো না। পুষ্পিতার ওই কথার পর দীপ্তেশ আর একটাও কথা বলেনি। সেই থেকে পুষ্পিতাও চুপ। এমনিতেও দুদিন মুখের বিশ্রাম দিলে সংসারে শান্তি আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবতেই পেটের ব্যথাটা আবার অনুভব করল ও। আর অপেক্ষা করা যাবে না ভেবেই ফোন বের করতেই দরজা খুলে দিল দীপ্তেশ। না চাইলেও বিরক্তির সাথে পুষ্পিতা বলল, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছি, কারোর কোনো পাত্তা নেই। দীপ্তেশ বলল, বর যখন ওয়ার্ক ফ্রম হোম করে তখন বউদের বাইরে একটু দাঁড়াতে হয়। মিটিং সামলে বেল বাজার সঙ্গে সঙ্গে গেট খোলা সম্ভব না। বোঝা গেল পুরো প্ল্যান করে কথাগুলো বলল দীপ্তেশ। কথায় কথা বাড়ে, তাই পাত্তা না দিয়ে ঘরের পোশাক নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল পুষ্পিতা। যাওয়ার পথেই ঘরটাকে একবার চোখ বোলালো ও। সোফার কুশনগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, সেখানেই মুড়ি ছড়িয়ে আছে, পাশেই গুগলের খেলনা ছড়ানো। গুগলকে দেখতে পেল না পুষ্পিতা, মানে পাশের ফ্ল্যাটে গেছে। কিন্তু টিভি জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টম আর জেরি। টিভিটা বন্ধ করার কথাও মনে হয়নি কারোর। বাথরুমে বসেই গজরাচ্ছে পুষ্পিতা। রোজই একই ছবি, তাও যে আজ কেন রাগ হচ্ছে বুঝতে পারছে না। আজকাল খুব বিরক্ত হয়ে যাচ্ছে ও। প্রতিদিন অফিস থেকে ফিরে আগে ঘর গুছিয়ে তারপর রান্নাঘরে ঢোকে পুষ্পিতা। রাতে রান্না করে তারপর সকালের সবটা গুছিয়ে রাখে। তার ফাঁকি ওয়াশিং মেশিনটা চালিয়ে দেয়। নিজের ভালো কামিজগুলো তুলে রাখে রবিবারের জন্য হাতে কাচবে বলে। তার মাঝেই ছেলেকে পড়াতে বসিয়ে দেয় রান্নাঘরের লাগোয়া টেবিলটাতে, যাতে রান্না করতে করতে দেখতে পারে। দীপ্তেশকে বললে সব কাজই করে দেবে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। অতটা সময় সত্যিই নেই পুষ্পিতার হাতে। দীপ্তেশের মা পুষ্পিতার কাছেই থাকতেন, কিন্তু সেই যে লকডাউনে ছোট ছেলের কাছে গেছেন আর ফেরার নাম নেই। পুষ্পিতা সব গুছিয়ে রাখলেও একটু খাটনি হতো ওনার। ছোট ছেলের উঠতে বসতে কাজের লোক, সেই সুখ ছেড়ে আসবেই বা কেন। লোক পুষ্পিতাও রেখেছে, কিন্তু শুধু বাসন মাজা আর ঘর মোছার জন্য। রান্নার লোক ছিল কিছুদিন, কিন্তু মুখে তোলা যেত না সেই রান্না। নিজেরা তাও চালিয়ে নিত, কিন্তু সমস্যাটা হচ্ছিল দীপ্তেশের মায়ের, রমা দেবীর। সেই যে রান্নার লোক বাদ দিল আর রাখা হয়নি। কত কাজ, বাথরুমে শান্তি করে বসে থাকা মানে সময়ের বিলাসিতা। তাড়াতাড়ি উঠে পড়ল পুষ্পিতা। একদম স্নান সেরে নেবে বলে শাওয়ারটা চালিয়ে দাঁড়ালো। জলে শান্ত হলো শরীর, সাথে মাথাটাও। ঠান্ডা জলের এই এক সুবিধা, সারা শরীর ঠান্ডা করে দেয়, মনের জ্বলন কমিয়ে দেয়। তখন ভিতর থেকে রাগটা চোখ দিয়ে জল হয়ে বেরিয়ে আসে। সকাল থেকেই আজ দিনটা খুব চাপের যাচ্ছে। বসের সাথে কথা কাটাকাটি হয়েছে আজ। পরে অবশ্য উনি হ্যাপি উমেন্স ডে উইশ করেছিলেন। প্রথমে অসম্মান করে তারপর মাথায় তোলার চেষ্টা। তাও তো বলেছে, কারণ
ওনার মনে হয়েছে যে ওমেনটা ওনার কাজে লাগে, আর ঘরের জনের তো সে কথা মনেই হয় না। ইচ্ছে হচ্ছে পুষ্পিতার আজ সব কাজ বয়কট করুক, বাথরুম থেকে বেরিয়েই সোজা খাটে উঠে শুয়ে পড়ুক। কে ছেলে কে বর আজকের দিনটা আর ভাববে না। একটু ঘুমিয়ে নিলে হয়তো মনের ভারটা কেটে যাবে। ভেবেই ভালো লাগলো, কিন্তু কোথাও একটা কাঁটা খচখচ করছে মনে। ছোট্ট ছেলেটা কি খাবে রাতে, আর দীপ্তেশই বা কী খাবে? ও নিজেও তো রাতে ভাত খেতে পারে না। কার ওপর রাগ করবে ও? পরিবারটা তো ওর নিজেরই। আর দীপ্তেশ বলবে হ্যাপি ওমেন্স ডে, ও যা রুক্ষ, ও কোনো দিন কারোকে এসব বলবে না। ব্যাপারটা এই রকমভাবে বিশ্লেষণ করতে পেরে নিজেরই ভালো লাগলো, খানিকটা শান্তি লাগলো পুষ্পিতার। বাথরুম থেকে বেরিয়েই হাতের জামাগুলো ওয়াশিং মেশিনে ফেলে ওটা চালিয়ে দিল। তারপর টিভিটা অফ করে কুশনগুলো আর গোগলের খেলনাগুলো তুলে রাখলো সোফায়। টিভিটা অফ করতেই শুনতে পেল দীপ্তেশ ফোনে কথা বলছে। একটু কান পাতল পুষ্পিতা। অফিসের ফোন, বুঝতে পারল। ওয়ার্ক ফ্রম হোম হলেও সত্যি প্রেশার আছে কাজের দীপ্তেশের। তাড়াতাড়ি ফুল ঝাড়ুটা এনে ঘরটা পরিষ্কার করতে করতে ভেবে নিল রাতে রুটি করবে আর ফ্রিজে রাখা চিকেনের হালকা ঝোল বানিয়ে নেবে। সকালের রান্না নিয়েই চিন্তা হয়, পাগল পাগল লাগে মাঝে মাঝে। কী রান্না হবে এটা জীবনের একটা কঠিন প্রশ্ন। পুষ্পিতা শুনল ফোনে খুব হাসছে দীপ্তেশ। আছে ভালো, কোনো চাপ নেই। সবজিওয়ালা সবজি দিয়ে যাচ্ছে, মাছওয়ালা মাছ দিয়ে যাচ্ছে, আর টুকটাক যা লাগে সামলে নিচ্ছে পুষ্পিতা। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল পুষ্পিতা। তারপর ঝাড়ুটা রেখে বেসিনে গিয়ে হ্যান্ড ওয়াশ নিল খানিকটা। হাতটা ধুতে ধুতেই শুনতে পেল দীপ্তেশ ফোনে বলছে হ্যাপি উইমেন্স ডে, মে ইয়োর ডে উইল বি মোর সাকসেস। খুব বড় একটা ধাক্কা খেল পুষ্পিতা। বেসিনের সামনের আয়নায় নিজের মুখটাকে কেমন বোকা মনে হলো ওর। পুষ্পিতা ভাবত দীপ্তেশ হয়তো এই কথাগুলো বলতেই পারে না কাউকে, কিন্তু দিব্যি বলল তো। পুরো পৃথিবীর সামনে পারে, শুধু ঘরের মহিলার সামনে পারে না। আসলে একে বলার দরকার নেই, কারণ এ তো নিজের তাগিদেই ভালো ওমেন সেজে থাকবে। ভেবেই কান্না পেয়ে গেল পুষ্পিতার। আর এটা পেলে ও না করে থাকতে পারে না। নিঃশব্দে দাঁড়িয়ে কিছুক্ষণ কাঁদল, যার সাক্ষী শুধু ওর প্রতিবিম্ব। একবার মনে হলো গিয়ে শুয়ে পড়ে। তারপর বেসিনের কলটা বন্ধ করে সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ল পুষ্পিতা। এর মধ্যেও একবার ফ্রিজটা খুলে দেখে নিল, যা ভাত আছে গোগলের হয়ে যাবে, ওটাই দুধ দিয়ে খাইয়ে দেবে আজ। আর বাকি কিছু ভাবতে পারছে না এখন। ঘরের লাইটটা অফ করে শুয়ে পড়ল পুষ্পিতা। ও জানে ও শুয়ে পড়ল মানে ওর সংসারটাও শুয়ে পড়ল। রান্নাঘরে কি হচ্ছে, গোগল ফিরল কি না, পুষ্পিতাই বা কী করছে, সব টনক নড়বে যখন পেটে টান পড়বে। এখন তো আরও উদাসীন দীপ্তেশ, কারণ ওদের দুজনের মধ্যে কথা নেই। ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। শুয়েই বুঝতে পারল গোগল ফিরে এসেছে। পুষ্পিতাই রোজ ডাকতে যায়, আজ আর যায়নি। শুনতে পেল গোগল ঢুকিই বলছে, মা ফেরেনি। 6 বছরের ছেলের গলায় চিন্তা। পুষ্পিতা খুব মেয়ে চাইতো, ভাবত মা মেয়ে দুজনে বন্ধু হবে। ওর অফিসের সীমাদি বলেছিল ছেলেরা নাকি মেয়েদের বেশি বন্ধু হয়। আজ সীমাদির ছেলে ওকে একটা কার্ড বানিয়ে দিয়েছে ওমেন ডে বলে। আর ওর ছেলেটা একবার ফোনও করে না সকাল থেকে। মা মানে ওর কাছে একটা আতঙ্ক। আসলেই পড়াতে বসবে, খাওয়াতে বসবে, চিৎকার চেঁচামেচি। ও কি খুব বিরক্তিকর হয়ে উঠছে? নিজের মনে মনে ভাবতেই শুনতে পেল দীপ্তেশ ডাকছে, পুষ্প কোথায় তুমি? ছেলেও ডাকছে, মা। তাও ঘরে কেউ আসছে না। আসলে ওরা ভাবতেই পারে না অসময়ে ঘুমিয়ে থাকবে ও। যাই হোক, ছেলেই আবিষ্কার করলো মাকে। ঘরে এসে লাইটটা জ্বালাতেই এক ছুটে মায়ের গায়ে এসে পড়ল গোগল। মাকে জড়িয়ে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ?
দীপ্তেশের গলায় চিন্তা। কি হলো গো, ডাকবে তো আমায়? বলেই পুষ্পিতার মাথাটা তুলে নিজের কোলে নিল। তারপর মুখটা মুখের কাছে এনে বলল, কি হয়েছে বলো না। আমি তো জানি তুমি রান্নাঘরে, ডাকবে তো আমায়। নতুন একটা প্রজেক্ট চলছে, খুব প্রেশার আমার, একবার তো ডাকতে পারতে। চোখ দুটো বন্ধ করেই পুষ্পিতা বলল, আমি ঠিক আছি। পুষ্পিতা দেখল বলতে খুব কষ্ট হচ্ছে, গলার কাছটা কেমন আটকে আছে। এর মধ্যেই ফোন বাজলো দীপ্তেশের। ফোনটা নিয়ে গোগলকে দিয়ে বলল, ঠাম্মির ফোন, ধরে লাউড স্পিকারটা অন কর। গোগল করতেই ওপাশ থেকে হ্যালো বলল দীপ্তেশ। ওপাশ থেকে রমাদেবী বললেন, কিরে, খাওয়া হলো? এরকম প্রশ্নে চোখ খুলে সামনের ঘড়িতে দেখল পুষ্পিতা। 10:15 বাজে। ছেলেটা কিচ্ছু খায়নি। দীপ্তেশের কোল থেকে উঠতে গেল, কিন্তু দীপ্তেশ উঠতে দিল না। কখনো কখনো বশ্যতা স্বীকার করতে ভালো লাগে, তাই আর উঠল না পুষ্পিতা। দীপ্তেশ বলল, না মা, এখনও খাইনি। পুষ্পিতার শরীরটা ভালো না, অফিস থেকে এসে শুয়ে পড়েছে। রমাদেবী বললেন, এ আবার কি কথা, ঘুমিয়ে পড়েছে? ছেলে এখনও খায়নি, বর খায়নি, কি যে করে। দীপ্তেশ বলল, মা, ও নিজেও এখনও খায়নি, কোন সকালে একটু ভাত খেয়ে বেরিয়েছে, আর 1.5খানা রুটি নিয়েছিল। পুষ্পিতা অবাক হলো, ও কি খাবার নিচ্ছে সে খবর কখন নিল দীপ্তেশ? ও সকালে মোট 7টা রুটি করে। আজ সকালে গোগল 1/2খানা রুটি বেশি খেয়েছে, তাই ওর ভাগে কম পড়েছে, আর সময় ছিল না যে আর একটা করে নেবে। রমাদেবী আবার বললেন, নিয়েছে কেন? নিজের হাতে রান্না আর একটা বেশি নিলে কি হতো? আর চাকরিটা ছাড়তে বল এবার, ছন্ন ছাড়া সংসার। দীপ্তেশ বলল, ছন্ন ছাড়া তো হবেই মা। অফিস করে রান্না করে ছেলেকে পড়িয়ে সংসার করে, একটু এদিক ওদিক হতেই পারে, তাতে কারোর কোনো ক্ষতি হয়নি। আমরা ঠিক সময়ে সময়ে খাবার পেয়ে যাচ্ছি, আর গোগল ক্লাসে টপারই আছে, সে ঘরটা একটু অগোছালো না হয় থাকলো। রমাদেবী বললেন, আজকাল বড্ড বউয়ের হয়ে কথা বলিস, তোর সাথে কথা বলা যায় না। দীপ্তেশ বলল, মা, এটা তো তোমার শিক্ষা। যে মানুষটা তার সবটা দিয়ে দিচ্ছে আমাদের জন্য, তার হয়ে তো কথা বলবই। রমাদেবী আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিলেন। আর না, এবার জোর করেই উঠে পড়ল পুষ্পিতা। শরীরটা এখন অনেক ঝরঝরে। হ্যাপি ওমেন্স ডে এর থেকে অনেক বেশি কিছু বলে দিল ওকে দীপ্তেশ। আর শরীর খারাপ থাকবে কি করে? বাইরের মেয়েদের যা খুশি বলুক, এত ভালোবাসা আর সম্মান শুধু ঘরের বউয়ের জন্যই দেখা যায় ছেলেদের চোখে। বেশ ভালো লাগলো পুষ্পিতার। উঠে চুলটায় একটা ক্লিপ আটকে নেমে পড়ল খাট থেকে। দুজনে দুটো হাত টেনে ধরল। বাঁদিকে তাকিয়ে ছেলেকে বলল, আমি ঠিক আছি গোগল, আমি তাড়াতাড়ি চিকেন চাউমিন বানাই, 3জনে মিলে খাবো। তারপর ডান দিকে তাকিয়ে দীপ্তেশকে বলল, আমি ঠিক আছি, তুমি যেভাবে আগলে রেখেছ, সুস্থ না থেকে পারি? সত্যিই তো, আমার মতো সুখী আর কে আছে? বলেই হাসল পুষ্পিতা। সাথে খুশি মাখা মুখ দীপ্তেশের আর গোগলের। সত্যিই তো, মুখে না বলেও কত কথা বলা যায়, ভালোবাসি না বলেও ভালোবাসায় রাখা যায়। শুধু সংসারের চাপে সবটা বোঝা হয়ে ওঠে না, আর তাতেই জিতে যায় অভিমানরা। কিন্তু অভিমান কাটিয়ে উঠলে দেখা যায় কত সুন্দর সামনেটা, কত স্বচ্ছ, কত সুখ সেখানে।